ফুটবল প্রেমীরা স্পোর্টস ইনফরমেশনে আপনাদের সবাইকে স্বাগত। বার্সেলোনা শুধু একটি ক্লাব নয়, এটি বিশ্ব ফুটবলের এক আভিজাত্যের প্রতীক। বহু ফুটবলারের স্বপ্ন থাকে এই ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার, কিন্তু ফুটবলের জগতে সবার গল্প একরকম হয় না। এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবে এসে হয়তো নিজেদের জায়গা করে নিতে পারেননি, কিন্তু অন্য ক্লাবে গিয়ে তারা নিজেদের প্রকৃত দক্ষতা প্রমাণ করেছেন এবং কিংবদন্তি হয়ে উঠেছেন। আজ আমরা এমন কয়েকজন দুর্দান্ত ফুটবলারের গল্প জানবো যারা বার্সেলোনার ছায়া থেকে বেরিয়ে এসে নতুন আলোয় সন্ধান পেয়েছেন এবং নিজেদের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাদের যাত্রা আমাদের শেখায় যে ফুটবলের সঠিক জায়গা আর সুযোগের মূল্য কতটা। চলুন তাদের সাফল্যের পথ ধরে একটি আকর্ষণীয় যাত্রায় বেরিয়ে পড়ি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি বার্সেলোনার একজন ফ্যান হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমাদের তালিকার শুরুতেই আছেন স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলকাসের। ভ্যালেন্সিয়া থেকে 2015 সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি প্রচুর প্রত্যাশা নিয়ে। বার্সেলোনায় তিনি লুইস সুয়ারেজের ব্যাকআপ হিসেবে এসেছিলেন, কিন্তু মূল একাদশে নিয়মিত সুযোগ পাওয়া তার জন্য কঠিন ছিল। বার্সেলোনার আক্রমণ ভাগে মেসি, সুয়ারেজ এবং নেইমারের মতো তারকা থাকায় আলকাসের খুব বেশি খেলার সুযোগ পাননি। তার খেলার ধরন এবং ফিনিশিং ক্ষমতা দারুণ হলেও বার্সার সিস্টেমে তিনি পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। ফলে 2018 সালে তাকে লোনে পাঠানো হয় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। আর এটাই ছিল আলকাসেরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ডর্টমুন্ডে এসে তিনি যেন এক অন্য খেলোয়াড়ে পরিণত হলেন। তার গোল করার ক্ষমতা ছিল অসাধারণ। বুন্দেসলিগায় তিনি একের পর এক গোল করে গেছেন। তার প্রথম সিজনেই তিনি 19 গোল করেন মাত্র 27 ম্যাচে, যা ছিল অবিশ্বাস্য। ডর্টমুন্ডে তিনি প্লান্টি এরিয়ার মধ্যে একজন ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে পরিচিতি পান। তার দ্রুত ফিনিশিং এবং সঠিক সময়ে সঠিক পজিশনে থাকার ক্ষমতা তাকে ডর্টমুন্ডের সমর্থকদের প্রিয় পাত্র পরিণত করে। বরুসিয়া ডর্টমুন্ডে তার সাফল্যের পর তিনি ভিয়ারিয়াল এবং বর্তমানে শারজা এফসিতে খেলছেন, কিন্তু তার ডর্টমুন্ড অধ্যায়টি সবচেয়ে উজ্জ্বল। এবার আসা যাক ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যানের কথায়। 2019 সালে 120 মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের বিনিময়ে তিনি আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় এসেছিলেন। তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। ধারণা করা হয়েছিল মেসি ও সুয়ারেজের সাথে তার আক্রমণ ভাগ হবে অপ্রতিরোধ্য, কিন্তু বার্সেলোনার কৌশলগত পরিবেশে গ্রিজম্যান নিজেকে মানিয়ে নিতে পারেননি। অ্যাটলেটিকোতে তিনি ছিলেন দলের প্রধান চালিকা শক্তি, যেখানে তার আশেপাশে খেলা তৈরি হতো, কিন্তু বার্সায় এসে তাকে অনেকটা মেসি ছায়ায় খেলতে হয়েছে, যেখানে তার স্বাভাবিক খেলা বাধাপ্রাপ্ত হয়েছে। তিনি গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন, কিন্তু অ্যাটলেটিকো সেই গ্রিজম্যানকে বার্সা খুঁজে পায়নি। 2021 সালের আগস্টে সবাইকে অবাক করে দিয়ে গ্রিজম্যান 2 বছরের লোনে তার পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যান। আর অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে এসে তিনি যেন আবার নিজের সেরা রূপে ফিরে এলেন। দিয়েগো সিমিওনের অধীনে তিনি আবারও দলের প্রাণভোমরা হয়ে ওঠেন। তার গোল করা, গোল করানো, ডিফেন্স থেকে বল টেনে আনা সবকিছুই ছিল নিখুঁত। অ্যাটলেটিকোতে ফিরে এসে তিনি আবারও লা লিগার অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অ্যাটলেটিকো অধ্যায় প্রমাণ করে একজন খেলোয়াড়ের জন্য সঠিক পরিবেশ কতটা জরুরি। এরপর যার কথা বলবো তিনি হলেন স্প্যানিশ মিডফিল্ডারের অন্যতম সেরা প্রতিভা সেলস ফ্যাব্রিগাস। আর্সেনালের কিংবদন্তি হওয়ার পর 2011 সালে তিনি তার শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরে আসেন। বার্সেলোনায় ফিরে আসা তার কাছে ছিল এক স্বপ্নের মতো। জাভি এবং ইনিয়েস্তার মতো কিংবদন্তির পাশে তার খেলার কথা ছিল। বার্সেলোনায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল এবং অ্যাসিস্টও করেন, কিন্তু জাভি ইনিয়েস্তার জুটির কারণে মিডফিল্ডে তার জন্য নির্দিষ্ট কোনো রোল তৈরি করা কঠিন ছিল। বার্সেলোনার টিকা টাকা স্টাইলে তিনি নিজেকে সম্পূর্ণরূপে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তার সবচেয়ে শক্তিশালী দিক অর্থাৎ লম্বা পাস এবং আক্রমণ ভাগের মিডফিল্ডিং তেমন ভাবে ফুটে ওঠেনি। 2014 সালে ফ্যাব্রিগাস বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন, আর চেলসিতে তিনি তার ক্যারিয়ারের এক নতুন দিগন্তের উন্মোচন করেন। হুমে মরিহুনের অধীনে তিনি চেলসির মিডফিল্ডে প্রাণভোমরা হয়ে ওঠেন। তার অসাধারণ পাসিং রেঞ্জ, ভিশন এবং সেট পিসের দক্ষতা চেলসিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে সাহায্য করে। তিনি দিয়াগো কোস্তার সাথে তার অসাধারণ বোঝাপড়া দিয়ে একের পর এক গোল তৈরি করে দেন। চেলসিতে তিনি একজন সত্যিকারের মিডফিল্ড জেনারেল হিসেবে নিজেকে প্রমাণ করেন এবং তার ক্যারিয়ার নতুনভাবে পুনরুজ্জীবিত করেন। 4 নম্বরে রয়েছে আইভোরিয়ান মিডফিল্ডার ইয়া টুরে। 2007 সালে তিনি বার্সেলোনায় যোগ দেন। বার্সেলোনার হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন, কিন্তু সার্জিও বুস্কেটসের উত্থানের কারণে তার খেলার সুযোগটা কমে আসে। টুরে একজন শক্তিশালী বহুমুখী মিডফিল্ডার ছিলেন, যিনি বল রিকভারি এবং আক্রমণে অবদান রাখতে পারতেন, কিন্তু বার্সেলোনায় তার রোল ছিল মূলত রক্ষণভাগের মিডফিল্ডার হিসেবে, যেখানে তার আক্রমণাত্মক রোলগুলো সেভাবে প্রকাশ পায়নি। 2010 সালে তিনি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, আর এই সিদ্ধান্তই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ম্যানচেস্টার সিটিতে তিনি একজন অপ্রতিরোধ্য মিডফিল্ডার হয়ে ওঠেন। তার শারীরিক শক্তি, ড্রিবলিং ক্ষমতা, দূরপাল্লার শট এবং গোল করার ক্ষমতা তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত করে। তিনি ম্যানচেস্টার সিটিকে একাধিক প্রিমিয়ার লিগের শিরোপা এবং অন্যান্য কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিটির হয়ে তার এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা ছিল অসাধারণ। ইয়া টুরে ম্যানচেস্টার সিটির একজন সত্যিকারের কিংবদন্তি এবং আইকন হিসেবে বিবেচিত হন। লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা আরেকজন প্রতিভাবান ডিফেন্ডার অ্যালেক্স গ্রিমালদো। বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হিসেবে তাকে দেখা হচ্ছিল, কিন্তু মূল দলে তার জায়গা পাওয়া কঠিন ছিল। বার্সেলোনার তৎকালীন ডিফেন্ডার শক্তি
এবং তারুণ্যের কারণে তাকে লোনেও পাঠানো হয়নি, বরং তাকে বার্সেলোনার বি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই রাখা হয়। গ্রিমালদোর মতো প্রতিভাবান খেলোয়াড়দের মূল দলে সুযোগ না পাওয়াটা ছিল বার্সেলোনার জন্য একরকম ক্ষতি। 2015 সালের ডিসেম্বর গ্রিমালদো বেনফিকাতে যোগ দেন, আর সেখানে গিয়েই তিনি তার পূর্ণ সম্ভাবনা বিকশিত করেন। বেনফিকায় তিনি একজন অসাধারণ লেফট ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার আক্রমণাত্মক খেলা, নির্ভুল ক্রস এবং সেট পিসের দক্ষতা তাকে বেনফিকার অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করে। বেনফিকায় টানা 8 বছর দুর্দান্ত পারফর্ম করার পর 2023 সালে তিনি জার্মানির বায়ার্ন লেভারকুজেনে যোগ দেন। বায়ার্ন লেভারকুজেনে এসেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন এবং জাবি আলোনসোর অধীনে দলকে তাদের ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অসাধারণ পারফরম্যান্স তাকে ইউরোপের সেরা লেফট ব্যাকদের একজন হিসেবেই পরিচিত এনে দিয়েছে। 6 নম্বরে রয়েছে ফুটবলের একজন বিতর্কিত এবং ক্যারিশমাটিক তারকা জালাতান ইব্রাহিমোভিচ। 2009 সালে ইন্টার মিলান থেকে স্যামুয়েল এতোর সাথে অদল-বদলের মাধ্যমে তিনি বার্সেলোনায় এসেছিলেন। পেপ গার্দিওলার অধীনে তার থেকে প্রচুর প্রত্যাশা ছিল। প্রথম দিকে তিনি বেশ কিছু গোলও করেন, কিন্তু মেসি যখন নাম্বার 9 হিসেবে খেলতে শুরু করেন তখন ইব্রাহিমোভিচের জন্য জায়গা করে নেওয়াটা কঠিন হয়ে পড়ে। গার্দিওলার সাথে তার সম্পর্কও ভালো ছিল না এবং খেলার ধরনও তার সাথে মানাচ্ছিল না। এক মৌসুম পরেই তিনি বার্সেলোনা ছাড়তে বাধ্য হন। বার্সেলোনা থেকে 2010 সালে লোনে এসি মিলানে যোগ দেন জালাতান, যা পরবর্তীতে স্থায়ী চুক্তি হয়। আর মিলানে গিয়ে তিনি আবারও নিজের কিং রূপে ফিরে আসেন। তার অসাধারণ গোল করার ক্ষমতা, নেতৃত্ব আর আত্মবিশ্বাস মিলানকে সিরিয়া শিরোপা জিতাতে সাহায্য করে। এরপর তিনি প্যারিস সেন্ট জার্মানিতে যোগ দেন, যেখানে তিনি ফরাসি লিগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এবং ক্লাবের আইকনে পরিণত হন। পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আবার এসি মিলানে ফিরে এসে তিনি তার গোলের ধারা অব্যাহত রাখেন, প্রমাণ করেন বয়স তার জন্য শুধু একটি সংখ্যা। জালাতানের ক্যারিয়ার প্রমাণ করে একজন খেলোয়াড়ের জন্য নিজের খেলার ধরন এবং কোচিং স্টাফের সাথে বোঝাপড়া কতটা জরুরি। বার্সেলোনা লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসে আরেকজন রত্ন থিয়াগো আলকান্তারা। জাবি এবং ইনিয়েস্তার যুগ উত্তরসূরি হিসেবে তাকে দেখা হতো। বার্সেলোনায় তিনি মাঝে মধ্যে তার প্রতিভার ঝলকও দেখিয়েছেন, কিন্তু জাবি এবং ইনিয়েস্তার মতো কিংবদন্তির উপস্থিতির কারণে তার জন্য মূল একাদশে নিয়মিত সুযোগ পাওয়াটা কঠিন ছিল। পেপ গার্দিওলার সাথে তার এক সময়কার দারুণ সম্পর্ক থাকা সত্ত্বেও থিয়াগো উপলব্ধি করেছিলেন যে তার ক্যারিয়ারের উন্নতির জন্য বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যেতে হবে, যেখানে তিনি নিয়মিত খেলার সুযোগ পাবেন। 2013 সালের গ্রীষ্মে থিয়াগো বায়ার্ন মিউনিখে তার সাবেক কোচ পেপ গার্দিওলার সাথে যোগ দেন, আর বায়ার্ন মিউনিখে গিয়েই থিয়াগো বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হন। তার ড্রিবলিং ক্ষমতা, পাসিং দক্ষতা, বল কন্ট্রোল এবং অসাধারণ ভিশন তাকে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডের অপরিহার্য অংশ করে তোলে। তিনি বায়ার্নকে একের পর এক বুন্দেসলিগার শিরোপা এবং 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বায়ার্ন মিউনিখে তার সাফল্য প্রমাণ করে সঠিক ক্লাব, সঠিক কোচের অধীনে একজন খেলোয়াড় কিভাবে নিজের সেরাটা দিতে পারে। বর্তমানে তিনি লিভারপুলে খেলছেন, কিন্তু বায়ার্নে তার সময়টা ছিল অবিস্মরণীয়। আমাদের তালিকার শেষ তারকা হচ্ছেন উসমান দেমবেলে। 2017 সালে নেইমারের বিশাল স্থান পূরণ করার জন্য বার্সেলোনা তাকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে 140 মিলিয়ন ইউরোর বেশি দিয়ে কিনেছিল। দেমবেলে ছিলেন একজন অবিশ্বাস্য প্রতিভাবান উইঙ্গার, যার গতির ড্রিবলিং এবং দুই পায়ের খেলার ক্ষমতা ছিল অনন্য, কিন্তু বার্সেলোনায় তার সময়টা ছিল ইনজুরি জর্জরিত। একের পর এক ইনজুরি তাকে মাঠের বাইরে রেখেছে এবং তার ধারাবাহিকতা নষ্ট করেছে। বার্সেলোনার প্রত্যাশা অনুযায়ী তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি, যার ফলে সমর্থকদের মনে হতাশা তৈরি হয়েছিল। 2023 সালের আগস্টে দেমবেলে বার্সেলোনা ছেড়ে 50.4 মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেন্ট জার্মানিতে যোগ দেন। পিএসজিতে এসেই তিনি যেন আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ইনজুরি থেকে মুক্তি পেয়ে তিনি আবারও নিজের সেরাটা দিতে শুরু করেন। তার গভীর ড্রিবলিং এবং গোল তৈরি করার ক্ষমতা পিএসজির আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করেছে। পিএসজিতে তিনি লিগ 1 শিরোপা জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ব্যালন ডিওরের যুগ উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দেমবেলে পিএসজিতে নতুন শুরু প্রমাণ করে সঠিক পরিচর্যা এবং খেলার সুযোগ পেলে একজন খেলোয়াড় কিভাবে আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারে। বন্ধুরা, এই ছিল বার্সেলোনা ছেড়ে গিয়ে অন্য ক্লাবে নিজেদের ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করা কিছু তারকা ফুটবলারের গল্প। তাদের যাত্রা থেকে আমরা শিখতে পারি যে ফুটবলে শুধুমাত্র প্রতিভাবান হওয়াটাই যথেষ্ট নয়, সঠিক পরিবেশ, খেলার সুযোগ এবং মানসিক স্থিরতাও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় একজন খেলোয়াড়ের জন্য বড় ক্লাবে ছায়া থেকে বেরিয়ে আসাটাই তার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। আপনারা এই তালিকার মধ্যে কোন খেলোয়াড়ের পরিবর্তনকে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক মনে করেন, অথবা বার্সেলোনা ছেড়ে গিয়ে সফল হয়েছেন এমন আরো কোনো খেলোয়াড়ের কথা আপনার মনে পড়ছে? যদি মনে পড়ে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা আপনার মন্তব্য জানতে আগ্রহী। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ফুটবলারদের এই সংগ্রাম এবং সাফল্যের গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরো বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।